4টা চ্যাপ্টার পড়বেন। 4টা অধ্যায় পড়ে আপনি কিভাবে 90+ কমন পাবেন? খুব কঠিন বিষয় মনে হচ্ছে। রসায়ন কঠিন বিষয় না, রসায়ন হচ্ছে একটি সহজ বিষয় যদি আপনি বুঝে পড়েন এবং আপনি যদি ট্রাইভিত্তিক বুঝতে পারেন। সো কথা না বাড়িয়ে আমি ১ম এ যেটা আলোচনা করব ভাই সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী। এই পর্যায় সারণী যে অধ্যায় সেটা হচ্ছে আপনার বইয়ের ৪ নাম্বার অধ্যায়। কত নাম্বার অধ্যায়? ৪ নাম্বার অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ে কিছু প্রশ্ন কমন ২০ প্রশ্ন। সেটা হচ্ছে একটি পর্যায় সারণী দেওয়া আছে। এই পর্যায় সারণী যদি আপনি না জানেন তাহলে রসায়ন পড়ার দরকার নেই। পর্যায় সারণী যদি না বোঝেন রসায়ন পড়ার দরকার নেই। হ্যাঁ, আমি ঠিক বলছি। ভাই রসায়ন যদি পড়তে হয় তাহলে আপনাকে পর্যায় সারণী জানা লাগবে মাস্ট। আপনি যতদিন রসায়ন নিয়ে পড়বেন ততদিন আপনার পর্যায় সারণী কাজে লাগবে। সেক্ষেত্রে আপনাদের এসএসসির জন্য আমি বেশি কথা বলব না। আপনাদের এসএসসি পরীক্ষার জন্য যতটুকু কাজে লাগবে ততটুকু বলব ভাই। এসএসসি পরীক্ষার জন্য কমন যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো দেখেন খেয়াল করেন। এই একটা পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। কি বললাম? মৌলের অবস্থান নির্ণয়। অবস্থান নির্ণয়। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। পর্যায় সারণী থেকে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে বারবার এই প্রশ্নটা রিপিট হয়। মৌলের অবস্থান নির্ণয়। এরপরে আসেন ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাস আছে। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কার কার? একটা হচ্ছে কপার, আর একটা হচ্ছে কি ক্রোমিয়াম। ক্রোমিয়াম এই দুইটার উদাহরণ দিয়ে দেখাতে বলে যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখাও। এবং আপনাকে এই গ্রুপ সম্পর্কে ধারণা থাকা লাগবে। কোন গ্রুপ? ১ নাম্বার গ্রুপ, ২ নাম্বার গ্রুপ, ১৬ নাম্বার গ্রুপ, ১৭ নাম্বার গ্রুপ এবং ১৮ নাম্বার গ্রুপ। ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, হ্যালোজেন গ্রুপ বা নিষ্ক্রিয় যে ধাতুগুলো আছে, এই নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে, ১৮ নম্বর গ্রুপ হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এই গ্রুপ সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। এই কয়টা গ্রুপ সম্পর্কে যদি ধারণা পারেন তাহলে আপনি ইলেকট্রন বিন্যাস খুব সহজে করতে পারবেন। মৌলের ইলেকট্রন বিন্যাস করে অবস্থান নির্ণয় করতে পারবেন। গ্রুপ থেকে, পর্যায় থেকে যেভাবে বলেন অবস্থান নির্ণয় করতে পারবেন। এরপরে কি এই যে গ্রুপ কয়টা বলেছি এই গ্রুপ কয়টা আপনি মনে রাখতে পারবেন। ভাই এই যে পর্যায় সারণী থেকে এই কয়টা প্রশ্ন বারবার হয়। কি বললাম? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয়। এরপর কি বলেছি? ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। আর যে কয়টা পর্যায়ে বলেছি এই কয়টা আপনি মনে রাখবেন। রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনটা হচ্ছে পঞ্চম অধ্যায়। আপনার বইয়ের ক নম্বর অধ্যায়? পঞ্চম অধ্যায়, ৫ নাম্বার চ্যাপ্টার। ভাই এই রাসায়নিক বন্ধন থেকে আপনাকে বন্ধনটা বুঝতে হবে। একটা হচ্ছে সমযোজী বন্ধন আর একটা হচ্ছে আয়নিক বন্ধন। সমযোজী এবং আয়নিক বন্ধনটা কিভাবে গঠন হয় সেটা বুঝতে হবে। প্রথম প্রশ্ন কি বলেছি যে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। ২ হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন। এই বন্ধন দুটো আপনাকে বুঝতে হবে। এই বন্ধন থেকে বারবার প্রশ্ন হয় আয়নিক এবং সমযোজী বন্ধন। এর সাথে আরেকটা পড়তে হবে সেটা হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম বা এই যে চিত্র থাকে সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধনের যে চিত্র থাকে কিভাবে ইলেকট্রন আদান প্রদান করে, কিভাবে ইলেকট্রন শেয়ার করে, হ্যাঁ কিভাবে একবারে ত্যাগ করে বা শেয়ার করে যে বন্ধন গঠন করে, এই বন্ধনের যে ডায়াগ্রাম বা চিত্র আছে চিত্রের মাধ্যমে এটা শিখতে হবে। ভাই এই তিনটা প্রশ্নের মধ্যে আপনার রাসায়নিক যে বন্ধন এই বন্ধনে প্রশ্ন হয়। রাসায়নিক বন্ধনে এই কয়টা প্রশ্নই বারবার হতে থাকে। তার মানে আপনি রাসায়নিক বন্ধনের জন্য করবেন কি সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন এবং আয়নিক এবং সমযোজী বন্ধনের যে চিত্র বা ডায়াগ্রামগুলো আছে ইলেকট্রন কিভাবে আদান প্রদান করে, ইলেকট্রন কিভাবে শেয়ার করে, এটা আপনি পড়বেন। তাহলে দেখবেন যে এখান থেকে আপনি কমন পাচ্ছেন। তার মানে কত? একটা চ্যাপ্টার গিয়েছে, এটা হচ্ছে ২ নম্বর চ্যাপ্টার। আমি কয়টা চ্যাপ্টার আলোচনা করব বলেছি? ৪টা চ্যাপ্টার পড়লে কিভাবে 90+ কমন পাবেন। ২টা চ্যাপ্টার শেষ। বিজ্ঞান। এটা হচ্ছে আপনার বইয়ের ৭ম অধ্যায়। কয় নম্বর অধ্যায়? ৭ নম্বর অধ্যায়। এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি কি পড়বেন ভাই? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাসাটেলিয়ার নীতি। লাসাটেলিয়ার নীতি থেকে প্রশ্ন হবে। আপনি লাসাটেলিয়ার নীতি যদি বুঝেন তাহলে আপনি রাসায়নিক বিক্রিয়া পারবেন। ভাই কি বললাম? লাসাটেলিয়ার নীতি। লাসাটেলিয়ার নীতিটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক।
অনেক ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তার মধ্যে হচ্ছে রাসায়নিকের যে লাস্ট সাথে লাইন নীতি আছে সেটা পড়বেন। এরপর আসেন 2 নম্বর পড়বেন হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া 3 নম্বর হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া 4 নম্বর হচ্ছে অর্ধক্ষেপ বিক্রিয়া। অর্ধক্ষেপ বিক্রিয়া ভাই, এই বিক্রিয়ার কথা যদি বোঝেন এবং নীতিটা যদি আপনি খুব ভালোভাবে পারেন, তাহলে রাসায়নিক বিক্রিয়া থেকে যতগুলো প্রশ্ন হবে আপনি পারবেন। ভাই এই প্রশ্নগুলো আপনি বারবার অ্যানালাইসিস, আপনার ভাই অ্যানালাইসিস করার আপনার সময় নাই। আমি যতটুকু অ্যানালাইসিস করেছি এবং আমি অ্যানালাইসিস করে যতটা দেখেছি এর মধ্যে প্রশ্ন হয়, এর বাইরে রাসায়নিক বিক্রিয়া থেকে কোনো প্রশ্ন হয় না। এরপরে 3 নাম্বার চ্যাপ্টার এটা আমার হয়েছে। আমি বলেছি যে 4টে চ্যাপ্টার পড়লে কীভাবে হবে আপনি 90 প্লাস করবেন। 3 নাম্বার। 4 নাম্বার চ্যাপ্টার যেটা বলবো সেটা হচ্ছে খনিজ সম্পদ। আপনার বইয়ে যে খনিজ সম্পদ ছিল, খনিজ সম্পদ বা জীবাশ্ম। কি বললাম? অধ্যায়ের নাম হচ্ছে খনিজ সম্পদ বা জীবাশ্ম। জীবাশ্ম এইটা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এসএসসি পরীক্ষার ক্ষেত্রে, এবং আপনি যদি রসায়ন নিয়ে পড়তে চান, ভাই জৈব যৌগ যাকে বলা হয়, এই জৈব যৌগ চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে অ্যালকিন এবং অ্যালকিনের যে প্রশ্নটা হয়, অ্যালকিন এবং অ্যালকিনের যে প্রস্তুতি বিষয় একটা, আরেকটা কি অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকিনের প্রস্তুতি প্রস্তুতি পড়বেন। এরপরে কি পড়বেন? রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া। এরপরে একটা থাকে যে অ্যালকিনের যে অসম্পৃক্তের একটা পরীক্ষা আছে, এটা আপনাকে সরাসরি প্রশ্নে বলে দেয় না, তবে এখান থেকে প্রশ্ন হয়। অসম্পৃক্ত পরীক্ষা থেকে আপনাকে সরাসরি বলে না যে এটা অসম্পৃক্ত পরীক্ষা করো, তবে একটু ঘুরায় পেঁচায় এখান থেকে প্রশ্ন হয়। এরপর আরেকটা হচ্ছে পলিমার। পলিমার বিষয়টা অনেক ইম্পর্টেন্ট আপনাদের এখানে। পলিমার, এই পলিমার বিষয়টা অনেক ইম্পর্টেন্ট ভাই। অ্যালকিনের এবং অ্যালকিনের প্রস্তুতি, রাসায়নিক বিক্রিয়া এবং অসম্পৃক্ততার যে পরীক্ষাটা আছে, এটা যদি আপনি পারেন এবং তার সাথে আপনি যদি পলিমার পারেন, এইখানে আপনার যতগুলো প্রশ্ন হোক না কেন আপনি সবগুলো প্রশ্নে আনসার করতে পারবেন। এর বাইরে প্রশ্ন হয় না এখানে। এরপরে আমি বলেছি এই যে 4টে চ্যাপ্টার, দেখেন আপনাকে কয়েকটা প্রশ্ন বলেছি, খুব সিম্পল কয়েকটা প্রশ্ন। ভাই এই প্রশ্নগুলো বারবার হয় ভাই, এই শেষ মুহূর্তে বেশি পড়ার সময় নাই, আপনাকে পুরো বইটা অ্যানালাইসিস করার আপনার সময় নাই। আমি যতটুকু বলেছি আপনি এই বিষয়গুলো বারবার পড়েন, বারবার আপনি প্রশ্নগুলো প্র্যাকটিস করেন, দেখেন এই প্রশ্নগুলো আপনার পরীক্ষায় হুবহু কমন আসছে ভাই। এই যে 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 প্রশ্নগুলো বলেছি, যে 4টা অধ্যায় বলেছি, আপনি 4টা অধ্যায় একদম সিলেক্ট করে নেন যে এই 4টায় পড়বেন। এই 4টা মিক্স প্রশ্ন হয়ে যাবে, দেখবেন যে এই চ্যাপ্টার মিলে, এই 4টা চ্যাপ্টার মিলে আপনার মিক্স প্রশ্ন হয়ে গেছে। আপনার তো প্রশ্নের 4টা অ্যান্সার করা লাগবে, আপনার তো 10টা বা আপনার যতগুলো প্রশ্ন থাকবে সব করা লাগবে না ভাই, আপনার 4টা প্রশ্নের অ্যান্সার করা লাগবে। সিকিউ 4টা উত্তর করলে তো আপনি 40 পাচ্ছেন। এখান থেকে এমসিকিউ থাকবে, শর্ট প্রশ্ন থাকবে, এখান থেকে তো আপনি প্রায় 90 প্লাস কমন পাচ্ছেন। তারপরে আপনার 90 প্লাস যদি